রেডিও মিলনের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী সামন্তবাড়ি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী সামন্তবাড়ি। বাড়িটার দিকে চোখ পড়লেই গাটা ছমছম করে। সমস্ত দরজা জানালার কবজাগুলো বোধহয় ভেঙে গেছে। একটু বাতাস হলেই বিচিত্র রকমের শব্দ হয়। আদিকালে বাড়িটার কি রং ছিল বলা মুশকিল। এখন বাইরের আস্তরণ খসে পাঁজর প্রকট চেহারা, রন্ধ্রে রন্ধ্রে বট অশ্বত্থের চারা। ছাদের একদিকের কার্নিশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। সামনে অনেকখানি জায়গা। গাঁয়ের বুড়ো লোকেরা বলে একসময় খুব চমৎকার ফুলের বাগান ছিল নাকি। সামন্তরা দেশ বিদেশ থেকে নানা জাতের ফুলের গাছ এনে লাগিয়েছিল। এখন ফুল গাছের একটিও অবশিষ্ট নেই। হতশ্রী চেহারা, ভেরান্ডা, ঘেঁটু আর আকন্দ গাছের রাজত্ব। তো একটা ঘোড়ানিমও আছে। আগে এ বাড়ি জমজমাট ছিল। সামন্তর 2 ছেলে, 2 বউ, এক ঘর নাতিপুতি, এছাড়া কর্তাগিন্নি তো ছিলই। 7 দিনে প্রায় সবাই উজাড়। সামন্তর ছোট ছেলে বউ নিয়ে বিদেশে ছিল, তাই কেবল তারাই বাঁচল। বাকি সবাই কলেরায় খতম। চাকর বাকর নিয়ে 7 দিনে 11 জন। অবশ্য শুধু সামন্ত বাড়িরই নয়, গাঁয়ের বহু বাড়িতেই একই অবস্থা। মরা পোড়াবার লোক পর্যন্ত ছিল না। ঘরে ঘরে মরা পচে গেছিল, গন্ধে টেকা দায়। দিনে দুপুরে শেয়াল কুকুর আধমরাদের নিয়ে টানাটানি শুরু করেছিল। অবশ্য তারপর অনেকদিন কেটে গেছে। তবে সামন্তর ছোট ছেলে দেশে আর ফিরে আসেনি। অযত্নে, সংস্কারের অভাবে একটু একটু করে আজকের অবস্থায় দাঁড়িয়েছে বাড়িটা। পারতপক্ষে এদিক দিয়ে কেউ হাঁটে না। অবশ্য এটা ঠিক আসা যাওয়ার পথও নয়। কেবল শনি আর মঙ্গল যে 2 দিন হাটবার, হাটে যারা কমলপুর থেকে জিনিসপত্র নিয়ে আসে তারা সামন্ত বাড়ির পাশ দিয়ে ফেরে। কমলপুরে ফেরবার তাদের আর একটা পথ আছে, কিন্তু সে অনেক ঘুরপথ। প্রায় অর্ধেক গ্রাম ঘুরে যেতে হয়। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। তাই তারা সামন্ত বাড়ির পাশ দিয়ে কোনো রকমে ছুটে পালায়। তবু কি নিস্তার আছে? সবই কানে যায়। হঠাৎ কখনো একতলার ঘরে আলো জ্বলে ওঠে। ঠিক জোরালো আলো নয়, নীলচে দীপ্তির মৃদু আলো। আবার হা হা করে ভৌতিক হাসির আওয়াজও শোনা যায়। সেই হাসি শুনলে সাহসী জোয়ানেরও বুকের রক্ত শুকিয়ে যায়। অশরীরী হাসি, কোনো মানুষের নয়। লোকেরা দোকানে আঙুল দিয়ে প্রাণপণে জায়গাটা দৌড়ে পার করে। একবার বছর 2 আগে সহদেব জেলে সাহস করে দাঁড়িয়ে পড়ে ব্যাপারটা দেখবার চেষ্টা করেছিল। ভাঙা পাঁচিল পার হয়ে একটু এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। গো আওয়াজ করে অজ্ঞান হয়ে পড়েছিল। সঙ্গীরা কেউ আর এগিয়ে আসেনি। পরের দিন সকালে তার আত্মীয় স্বজনেরা সব এসেছিল। সহদেবের ঠোঁটের দুপাশে ফেনার রাশ, দেহে এত তাপ যে হাত রাখা যায় না। কোনো রকমে ধরাধরি করে সহদেবকে বাড়ি নিয়ে গিয়েছিল তারা। তারপর সহদেব আর মাত্র 3 দিন বেঁচে ছিল। 3 দিনে একবারের জন্য চোখ খোলেনি। মাঝে মাঝে শুধু সারা দেহ কেঁপে কেঁপে উঠছিল। মুখ দিয়ে অস্পষ্ট স্বর বের হয়েছিল কয়েকবার অবশ্য। তারপর বহুদিন কেউ আর ও পথ দিয়ে চলেনি, ঘুরে অন্য পথ দিয়ে যাওয়া আসা করত। অনেকদিন পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে এসেছিল।
কিন্তু লোকেরা সন্ধে হবার আগেই সামন্তবাড়ি পার হবার চেষ্টা করত। সহদেব যে কি দেখেছিল কেউ জানে না, জানবার কোনো উপায়ও ছিল না। একবার হলো কি, কলকাতার এক ভদ্রলোক সামন্তবাড়ি কেনার জন্য এসেছিলেন। তাঁর ইচ্ছে ছিল আশেপাশের জমিতে ছোটোখাটো একটা কারখানা পত্তন করবেন এবং বাড়িতে অফিস, সঙ্গে তার ম্যানেজারও ছিল। দুজনে মিলে জমি জমা দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এসেছিল। তাদের প্রথম সমস্যা হয়েছিল, সামন্তবাড়ি যদি কেনাই ঠিক করেন তাহলে টাকাটা দেবেন কাকে, প্রকৃত মালিক কে? এক ভাগ্নে অবশ্য এসে খাড়া হয়েছে, কিন্তু সে প্রকৃত মালিক কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু কেনবার প্রশ্ন আর উঠল না। বাগান পার হয়ে বাড়ির মধ্যে আসতে গিয়েই দুজনে থেমে গেল। একটা ঘোড়া নিম গাছের তলায় একটা কঙ্কাল দাঁড়িয়ে, তার একটা হাত ধীরে ধীরে আন্দোলিত হচ্ছে, যেন কাছে ডাকছে, এইরকম একটা ভাব। তারপর আর দুজনে দাঁড়াতে সাহস পায় না। দ্রুত বেগে ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে রাস্তায় এসে পড়েছিল। কাঁটা গাছে দেহ একেবারে ক্ষত বিক্ষত, পোশাক ছিন্ন ভিন্ন। এরপর বাড়ি কেনা তো দূরের কথা, তারা একেবারে স্টেশনে গিয়ে থেমেছিল। তারপর থেকে বাড়িটাকে আর কেউ সামন্ত বাড়ি বলতো না, বলতো ভুতুড়ে বাড়ি। সমস্ত গ্রাম নিস্তব্ধ হয়ে গেলে ভুতুড়ে বাড়ি থেকে আওয়াজ ভেসে আসতো। গ্রামের জনার্দন খুড়ো হাঁপানির জন্য রাতে ভালো করে ঘুমোতে পারতেন না। প্রায় সারা রাত দাওয়ায় বসে তামাক খেতেন, আর সেই শব্দ কানে গেলে বলতেন, ওই শুরু হলো ভূতের নাচ। গায়ে এক তিলো মাংস নেই তো, কেবল হাড় সম্বল, তাই খুটখুট খুটখুট আওয়াজ হয়। আরে বাপু, এরকম যে হবে এ তো জানা কথা। নকুল সামন্তর বাড়ির কোনো মরার তো আর সদ্গতি হয়নি, করবে কে? তখন গাঁয়ের সব ঘরে একই অবস্থা, কে কাকে দেখে ঠিক আছে। মুখে জল দেবার যেমন লোক নেই, তেমনি মারা গেলে মুখে আগুন দেবার লোকেরও অভাব। সব মরা ওই বাড়িতে পচেছে, কাছেই বাড়ির মায়াও ত্যাগ করতে পারছে না। এ এক কাজ করলে হয় না? কি কাজ? বলছি, পাড়ায় চাঁদা তুলে গয়ায় পিণ্ড দিয়ে এলেই তো সব ঝামেলা মিটে যায়। কথাটা মন্দ বলনি ত্রিলোচন, কিন্তু গয়া যাবে কে, আর তার খরচই বা দেবে কে? কেন বিধুবাবু, ওই পরাশর গার্ড তো রয়েছে, মাসে দুবার করে সে গয়া যায়, তার হাতে টাকাটা তুলে দিলেই হয়। কিন্তু পিতৃপুরুষের নামধাম কিছুই তো জানা নেই, পিণ্ডদান হবে কি করে? আরে সে পুরোহিতকে মূল্য ধরে দিলে সব ঠিক হয়ে যাবে। অন্য কারো পিতৃপুরুষ ঠিক প্রক্সি দিয়ে দেবে। পিণ্ডদান নিয়ে কথা, প্রেত লোকে সবাই হাঁ করে আছে, একবার পিণ্ড পড়লেই দেখবেন ছ মেরে নিয়ে যাবে। তাই ঠিক হলো, চাঁদাই তোলা হবে। কিন্তু কিভাবে? এখন লোকের দরজায় খাতা নিয়ে ঘুরলে কেউ পয়সা দেবে না। পুজো পার্বণে দেখা গেছে চাঁদা টাদা বিশেষ ওঠে না, তবু সেখানে না হয় একটা দেবদেবীর রোষের ব্যাপার আছে। এক্ষেত্রে সেসব কোনো আশঙ্কাই তো নেই। সামন্তদের প্রেতাত্মা সামন্ত বাড়ি ছেড়ে গ্রামে চড়াও হবে এমন সম্ভাবনাও কম। তাই সকলে ভেবেচিন্তে স্থির করল সংকীর্তনের দল বের করবে। গ্রামে এরকম একটা দল ছিলই, তারাই কাপড় পেতে গান গেয়ে বাড়ি বাড়ি ঘুরবে। করলও তাই, কিন্তু মোটে উঠল 3 টাকা 22 পয়সা, সঙ্গে 2টো শশা, একটা কাঁঠাল আর গোটা 5 আম। তাও সেই 22 পয়সার মধ্যে 2টো 10 পয়সা আবার অচল। গ্রামের মাতব্বরেরা যখন এ ব্যাপারে চিন্তিত, সেই সময় ঢাকের শব্দ কানে এলো। এখন আবার ঢাকের আওয়াজ কেন? পালা পর্বণের সময় তো এ নয়। শীতলা মনসা পুজো হলে মাতব্বরেরা আগেই জানতে পারতেন। সবাই উৎকর্ণ হয়ে রইলেন। খানিকক্ষণ পর চোখে পড়ল গোটা 4 গরুর গাড়ি আলের পথ ধরে চলেছে। ঢাকের শব্দ আসছে ওই প্রথম গরুর গাড়িটা থেকে। মাতব্বরেরা এগিয়ে গেলেন। গরুর গাড়ির ছইয়ের ওপর কাগজ লটকানো রয়েছে, দিগ্বিজয় যাত্রা পার্টি, প্রোপাইটার
পশুপতি ধারা। 1 গ্রাম থেকে বায়না সেরে কাল না ফিরে যাচ্ছে তারা। আর ওই ঢাকের আওয়াজ হচ্ছে বিজ্ঞাপন, যদি পথে কেউ বায়না টায়না করে আর কি। আচ্ছা বিধুবাবু, এদের বায়না করলে হয়? আমোদ প্রমোদের ব্যাপারে তো লোকে টাকা খরচ করে, আর এই অজপাড়া গায়ে কি বা আছে? ঠিক ঠিক। এই থামাও থামাও, প্রোপ্রাইটার কোথায়? দেখা করব। গাড়ি থামল এবং কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নেমে এলো একটি কয়লার বস্তা, মাথায় মেরে কেটে 4 ফিট, করমচা লাল 2টি চোখ, পরনে ফতুয়া, ধুতি হাঁটুর ওপরে। অনুমতি করুন আজ্ঞে, আমি পশুপতি ধারা, প্রোপাইটার দি দিগ্বিজয় যাত্রা পার্টি। কোথা থেকে আসছেন? আসছি তো মশাই ওই বীজপুর থেকে। মরবার সময় নেই বুঝলেন, কেবল বায়নার পর বায়না, বায়নার পর বায়না। আমাদের মহিরাবন বধ, সুরত উদ্ধার, কুরুক্ষেত্র, কমলে কামিনী, একেবারে বাছা বাছা পালা। লোকে 1 রাতের জন্য বায়না করে নিয়ে যায়, 7 রাতের আগে ছাড়ে না। কি করি বলুন তো? বেশ বেশ বেশ। তা আপনাদের রেট কি রকম? এখানে কোথাও বসবার জায়গা নেই এগে, মানে এইসব বৈষয়িক কথাবার্তা তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে। তা তো বটেই। আসুন আসুন, এই বটগাছটার কাছে আসুন, এখানে বসা যাক। সকলে বটতলায় বসল। আগে আমাদের রেট হলো গিয়ে 200 টাকা। বলেন কি? আরে এ টাকায় তো কলকাতার দল আনা যায়। আরে কলকাতার দল আর আমাদের দলের তফাৎটা কোথায়? আপনারা পালা দেখুন, তারপর টাকা দেবেন। অনেক দর কষাকষির পর 100 টাকায় রফা হলো। 100 টাকা আর পালা ভালো লাগলে প্রোপাইটারকে পান খেতে আরো 10। প্রোপাইটার সাহেব হাঁক পারলেন, বিজয়, আয় বিজয়। সারসের মতো লম্বা শীর্ণকায় একটি ছোকরা লাফ দিয়ে গরুর গাড়ি থেকে নামলো। খালি বিজে আর বিজে কেন? আমার কি একটা ভালো নাম নেই? বাবুদের খান কয়েক প্রোগ্রাম ধরিয়ে দে। শীর্ণকায় পকেট থেকে প্রোগ্রামের বান্ডিল বের করে গোটাচারেক প্রোগ্রাম সে বিলি করল। পশুপতি ধারা সকলকে একবার দেখে নিয়ে বলল, ওই ওতে আমাদের ঠিকানা আছে, একটা পোস্ট কার্ড ফেলে দিলেই পেয়ে যাব। যেদিন আপনাদের দরকার তার অন্তত মাসখানেক আগে আমাকে জানাবেন, নইলে কিন্তু সম্ভব হবে না। বায়নার পর বায়না কিনা। আমরা এ মাসের শেষে, ধরুন ওই 17ই রাত্রে চাই। শনিবার আছে, শহরে যেসব বাবুরা কাজ করে সবাই বিকেলে চলে আসবে, আসর ভরে যাবে। হ্যাঁ, আচ্ছা কোন পালাটা আপনাদের ভালো? আমাদের সব পালাই এক্সেলেন্ট, বললাম না। এক্সেলেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওই হলো গিয়াঙ্কে। আসলে বাবুরা বলেন কি না, কুরুক্ষেত্রই দেখুন তাহলে, বুঝলেন। আমার দুর্যোধনের পাঠ যারা একবার দেখেছে তারা জীবনে ভুলবে না। আসলে একেবারে হইচই পড়ে যায়। আর আমার এই শ্রীকেষ্ট পাট দেখে কোতুলপুরের বাবুরা একবার তো বাঁশ দিয়েছিলেন। বাঁশ? বাঁশ কেন? মানে ওই বাঁশি তৈরি করার জন্য। সবাই বললে এই একেবারে আসল শ্রীকেষ্ট, বাঁশি ছাড়া কি আর মানায়? বিজয়, ভদ্রলোকেদের কথার মধ্যে তোর নাক গলাতে আসা কেন বাবু? আবার বিজে, আমাকে কি আপনি বিজিতেন্দ্র মোহন বলে ডাকতে পারেন না? বিজিতেন্দ্র মোহন ওই নামে নাকি ডাকবো? একে আমার বাঁধানো দাঁত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাদের কি করতে হবে বলুন। খাতাটা গাড়ি থেকে নিয়ে আয়। শীর্ণকায় ছেলেটি গাড়ির দিকে ছুটল। ইতিমধ্যে গাড়ি থেকে অনেক লোক নেমে দাঁড়িয়েছে, কেউ আলের ওপর, কেউ গাছের ছায়ায়। খেরো বাঁধানো লাল খাতা এলো। গ্রামের তরফ থেকে জনার্দন খুড়ো সই করলেন। এইবার তো কিছু অগ্রিম দিতে হবে আগে। অগ্রিম? আগে ওইটি রেওয়াজ। গ্রামের মাতব্বরেরা নিজেদের মধ্যে পরামর্শ করলেন। কার কাছে কত আছে? 20 বাড়িয়ে 5 টাকা হলো। সেই 5 টাকাই জনার্দন খুড়ো এগিয়ে দিলেন। নেন, আগাম রাখুন। 1 2 3 4 5 বড্ড কম হয়ে গেল না আগে? দলের বিড়ির খরচও তো হবে না ওতে।
ঠিক আছে, ঠিক আছে, ওই বাকিটা ওই যাত্রা শেষ হলে ভোর রাতে দিয়ে দেবো। হ্যাঁ। পশুপতি ধারা দুহাত জোর করে সকলকে নমস্কার করে উঠে পড়ল। 4টে গরুর গাড়ি আবার চলতে শুরু করল। গ্রামের মাতব্বরেরা কোমর বেঁধে চাঁদা আদায় শুরু করল। তারা ঠিক করেছিল কোনো রকমে 150 টাকা যদি ওঠাতে পারে তাহলে যাত্রা পার্টিকে 100 টাকা দিয়ে 50 টাকা থাকবে পিণ্ডদানের জন্য। বরাত ভালো, প্রায় 200 টাকা উঠে গেল। প্রথমে অনেকেই ভেবেছিল টাকা পয়সা দেবে না, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যাত্রা শুনবে। কিন্তু তারপর যখন শুনল কড়াকড়ি ব্যবস্থা হবে, বিনামূল্যে দেখার কোনো সুবিধে নেই, তাছাড়া উদ্ধৃত অর্থ গয়ায় পিণ্ডদানের কাজে খরচ হবে, তখন আর কেউ বিরক্তি করল না। জনার্দন খুড়ো প্রোপাইটারকে পোস্টকার্ড ছেড়ে দিলেন। যেখানে হাট বসে, মানে বিলের ধারের মাঠে, সেই মাঠটি পরিষ্কার করা হলো যাত্রার আসরের জন্য। পাড়ার উৎসাহী ছেলেরা গাছে গাছে হাতে লেখা প্ল্যাকার্ড আটকে দিল। আসিতেছে, 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 বহুদিন পর আনন্দ সংবাদ, দিগ্বিজয় যাত্রা পার্টির যুগান্তকারী সৃষ্টি কুরুক্ষেত্র, আগামী 17ই বৈশাখ, হাটতলার মাঠ। সবই ঠিক হলো, শুধু একটু ভয় ছিল। কালবৈশাখীর সময় ঝড় বৃষ্টি হলেই মুশকিল। তবে ভরসার কথা এই যে ঝড় বৃষ্টির জোর এবার কম। আসরের দিন 3 আগে পশুপতি ধারা নিজে একবার সরেজমিনে তদারকে এলো। পোস্টারটা দেখে একটু গম্ভীর হয়ে গেল সে। সবই করলেন, কিন্তু প্রোপাইটারের নামটা দিলেন না। দিগ্বিজয় যাত্রা পার্টির পরিচয় তো এই পশুপতি ধারা। তারপর যাত্রার আসর কোথায় হবে, কোথায় সাজঘর, সব দেখল। আচ্ছা, ওই খাবার ব্যবস্থা কি হবে? আমাদের কিন্তু লুচি মাংস ছাড়া গলা খোলে না। লুচি মাংস পারবো না পশুপতি বাবু, লুচি মাংস পারবো না। ঢালা ও খিচুড়ির বন্দোবস্ত করব, তার সঙ্গে ধরুন ওই মাছ ভাজা। হ্যাঁ, আচ্ছা, আপনাদের লোক কতজন? তা ওই সব মিলিয়ে 27 জন মতো। ঠিক আছে, অসুবিধা হবে না। আচ্ছা, আরম্ভ করবেন কটায়? 9টায়? না, 9টা নয়, 10টা। 10টা থেকে ভোর 4টে, একেবারে জমজমাট ব্যাপার, বুঝছেন? দেখবেন এই সময়ের মধ্যে লোকে হাঁ করতে ভুলে যাবে, বিশেষ করে মহামানী দুর্যোধনের পাঠ দেখে। ও তাই নাকি? দুর্যোধনের পাঠ করে কে? পশুপতি ধারা পেঁচিয়ে পেঁচিয়ে হাসল, কোনো উত্তর দিল না। 17ই বৈশাখ, রাত 10টায় যাত্রা আরম্ভ। 7টা থেকে হ্যারিকেন হাতে লোক আসতে শুরু করলো দলে দলে। ভিন গাঁয়ের লোকেরাও এসে ভিড় করল। তাদের আটকানো গেল না। যাত্রার লোকেরা সাজতে শুরু করেছিল 6টা থেকে, কিন্তু নির্বিবাদে সাজবার জো আছে। গাঁয়ের ছেলের পাল সাজঘরে উঁকি ঝুঁকি দিয়ে বিরক্ত করতে লাগলো। দুর্যোধনের তো গোঁফই হাওয়া হয়ে গেল, পাড়ার কোন ছেলে নাকি সরিয়ে ফেলেছে। অগত্যা আবার গোঁফের ব্যবস্থা হলো। প্রায় সকলেরই সাজ যখন শেষ, তখন পশুপতি ধারার খেয়াল হলো, আরে ওই বিজেটা গেল কোথায়? আর তার চিকিৎসের মেকআপ টাইম নেবে, খোঁজো সবাই, খোঁজো। সবাই এদিক সেদিক খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ পর পাওয়া গেল বিজেকে। গাঁয়েরই এক ছেলে আবিষ্কার করলো। একটা পাকুড় গাছতলায় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে সে। পশুপতি ধারা প্যাকিং বাক্সের ওপর বসে বিড়ি খাচ্ছিল। খবর শুনে তেতে লাল। বালতি করে জল নিয়ে গিয়ে হারামজাদার মাথায় ঢেলে দে, নিঘাত বেটা গাঁজা টেনে মরেছে। জল অবশ্য ঢালতে হলো না। দুঃশাসন আর ভীম তার দুটো হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তুলে দাঁড় করিয়ে দিল। এ কি বাবা, সঙ্গেও অশান্তি? বিষ্ণুর সঙ্গে একটু প্রাইভেটে কথা বলছিলাম, তাতেও বাধা। অবশ্য কিছুক্ষণের মধ্যেই বিজে ধাতস্থ হলো, মেকআপ নিতে বসে গেল। 10টায় যাত্রা আরম্ভ হওয়ার কথা, কিন্তু শুরু হলো 10:30টায়।
যাত্রা বেশ জমে উঠেছিল। দুর্যোধন বার দুয়েক হাততালিও পেয়েছে। পশুপতি ধারাকে মানিয়েছেও চমৎকার। বাজখাই গলায় খুব চেঁচাচ্ছে। কিন্তু গোলমাল শুরু হলো শ্রীকৃষ্ণ আসরে ঢুকতে। মানে ঢোকা ঠিক নয়, শ্রীকৃষ্ণ শুয়েই ছিল, পায়ের কাছে অর্জুন, শিয়রে দুর্যোধন। পালায় আছে শ্রীকৃষ্ণ কপট নিদ্রা ত্যাগ করে উঠে প্রথমে অর্জুনকে দেখতে পাবে। যদিও দুর্যোধন আগে থেকেই বসে আছে, কনসার্ট চলছে। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু শ্রীকৃষ্ণের ওঠার কোনো লক্ষণই নেই। লোকেরা অধৈর্য হয়ে উঠছে। দুর্যোধনরূপী পশুপতি ধারা সামনের দিকে ঝুঁকে পড়ে প্রমাদ গুনল। আরে এ তো কপট নয়, শ্রীকৃষ্ণ আসলেই নিদ্রা যাচ্ছেন। নাসিকা গর্জনের শব্দও পাওয়া যাচ্ছে। অবশ্য কনসার্টের জন্য সে আওয়াজ আসরে পৌঁছচ্ছে না, কিন্তু কনসার্ট থামলেই শোনা যাবে। বিজয়, আর বিজয়, আর বিজয়, উঠবি না নাকি রে? আরে লোকে কতক্ষণ বসে থাকবে? শ্রীকৃষ্ণ কোনো উত্তর দিলেন না। তিনি গভীর নিদ্রায় মগ্ন। দুর্যোধন আর পারল না। এভাবে চললে তো রাত কাবার হয়ে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধটা আর হবে কখন? হাত বাড়িয়ে শ্রীকৃষ্ণের ঘাড়ে মোক্ষম একটা চিমটি কাটল। ওরে বাপ রে বাপ, কি ঝাড় পোকা রে বাবা! একটু ঘুমানোর জো আছে? আর ছাড়া আসর হেসে খুন। কেন পরিহাস করছেন যদুপতি? আমি আপনার দেহে অঙ্গ সঞ্চালন করছিলাম। বাপ, এর নাম নাকি অঙ্গ সঞ্চালন? আমার শরীরে কাল ঝিটে পড়ে গেছে। এরপর সে দৃশ্য আর জমবার কথা নয়, কোনো রকমে শেষ করা হলো। সাজঘরে গিয়ে পশুপতি ধারা বীজের গলা টিপে ধরল। তোকে আজ আমি খুন করে ফেলবো। কতদিন বলেছি না, গাঁজা টেনে আসরে নামবি না। দিগ্বিজয় যাত্রা পার্টির কোনো প্রেস্টিজ নেই। অবশ্য সবাই মিলে বীজেকে ছাড়িয়ে নিল। টিপুনির চোটে বীজেরও কিছুটা জ্ঞান ফিরে এসেছিল। সে বলতে লাগলো, দেখো না, দেখো না, আর এমনটি হবে না। দেখো সব সিন কেমন জমিয়ে দিই। দেখো না, দেখো দেখো। তারপর শ্রীকৃষ্ণ গোটা দুয়েক সিন ভালোই করল। অবশ্য এক জায়গায় একটু গোলমাল করেছিল, কিন্তু সে সামলেও নিয়েছে। সেই যেখানে অর্জুন মুহ্যমান, সামনে আত্মীয় কুটুম্ব দেখে কিছুতেই লড়াই করতে চাইছে না, আর শ্রীকৃষ্ণ তাকে উত্তেজিত করছে এবং তাতেও সফল না হয়ে জ্ঞানের বাণী আওড়াবে, সেই দৃশ্যটায় অর্জুন তো যথারীতি একেবারে ঠান্ডা, গান্ডীব ফেলে দিয়ে হেঁট মুন্ডে দণ্ডায়মান। তখন শ্রীকৃষ্ণ হাঁ করল, বিরাট এক হাঁ। পালায় আছে সেই হাঁ দেখে অর্জুন বিহ্বল। সৃষ্টি লয় সব কিছু সেই মুখের গহ্বরে সে দেখতে পাচ্ছে। সব কিছুর কারণ শ্রীকৃষ্ণ, অর্জুন নিমিত্ত মাত্র। এইখানে অর্জুনের বেশ লম্বা একটা বক্তৃতা ছিল। কৃষ্ণরূপী বীজে জিজ্ঞাসা করল, কি দেখছো? অর্জুন পোজ নিয়ে দাঁড়িয়েছিল মুখের বিস্মিত ভঙ্গি করে। সে তখন বিশ্বরূপ দর্শন করছে, কিন্তু শ্রীকৃষ্ণরূপী বীজের নেশা বোধহয় তখনও পুরোপুরি কাটেনি। তাই সে আবার বলল, কি দেখছো ধনঞ্জয়? টনসিল? বলেই তার চেতনা ফিরল এবং সামলে নিয়ে নিজের পাঠ বলতে আরম্ভ করল। জোরে বাজনা বাজায় টনসিলটা আসরের কেউ শুনতে পায়নি। এই সিনটাও উতরে গেল। এরপর শ্রীকৃষ্ণের লম্বা বিরাম। দুর্যোধনের উরুভঙ্গের সিনে তাকে আসরে নামতে হবে। ভীমকে ইঙ্গিত করবে দুর্যোধনের উরুতে অন্যায়ভাবে গদা দিয়ে আঘাত করতে। অসহ্য গরম পড়েছে, গাছের একটা পাতাও নড়ছে না। ময়ূরের পাখা লাগানো মুকুটটা খুলে রেখে বীজে একটা টুলের ওপর বসল। একটা হাত পাখা নিয়ে নিজেকে বাতাস করতে লাগলো। ঠিক সেই সময় দ্রৌপদী তার সামনে এসে দাঁড়ালো। তার আর বিশেষ পাট্টাট নেই, একেবারে লাস্ট সিনে শুধু দাঁড়ানো। দ্রৌপদীর হাতে গাঁজার কলকে। হবে নাকি এক ছিলেন? বীজের মনশ্চক্ষে পশুপতি ধারার মূর্তি ভেসে উঠল।
সে মাথা নেড়ে বলল, না ভাই না, পার গোলমাল হয়ে যাবে। ধুর, চাষা কোথাকার, এতে পাট আরো খোলে, গলার আওয়াজ ভরাট হয়। দাও তবে একটা মারি। বলেই সে হাত বাড়িয়ে কলকেটা টেনে নিল। এক টান নয়, বেশ কয়েক টান দিয়ে দ্রৌপদীকে যখন কলকে ফেরত দিল, তখন শ্রীকৃষ্ণরূপী বীজের অবস্থা কাহিল। তার ধারণা হলো সে এই গাঁয়ের জমিদার, দণ্ডমুণ্ডের কর্তা, তারই আনন্দের জন্য সখীরা নাচ গান করছে। বেশিক্ষণ চোখ খুলেও থাকতে পারল না, চোখ বুজে ফেলল। হঠাৎ মনে হলো কে যেন তাকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। অস্পষ্টকার একটা কণ্ঠস্বর। তোর সিন এসেছে রে, উরুভঙ্গের সিন। হ্যাঁ, আরে ওঠ ওঠ, গদা যুদ্ধ শুরু হয়ে গেছে। ভীম আর দুর্যোধন গদা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেই সঙ্গে আস্ফালন। এতক্ষণ বিজে উঠে দাঁড়ালো। বিজেকে উঠে দাঁড়াতে দেখে যে ধাক্কা দিয়েছিল সে সরে গেল। দাঁড়িয়ে উঠে বিজের মাথাটা বড় হালকা লাগলো। মাথায় শিখিপুচ্ছ শুদ্ধ মুকুট ছিল, সেটা খেয়াল হলো তার। সামনে থেকে মুকুটটা তুলে নিয়ে মাথায় পরে শ্রীকৃষ্ণ দ্রুত পায়ে আসরে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে হো হো করে দর্শকদের মধ্যে যেন হাসির বন্যা বইতে লাগলো। থামবার কোনো লক্ষণই দেখা গেল না। এই ঘোরতর গদাযুদ্ধে হাসির কি খোরাক থাকতে পারে, সেটা ভীম আর দুর্যোধনের কেউ বুঝতেই পারল না। গদাযুদ্ধটা খুব জমেছিল, আসর একেবারে নির্বাক হয়ে গিয়েছিল। সূচ পড়লেও বুঝি শোনা যেত। কায়দা করে দুর্যোধন গদাটা তুলে কয়েক পা পিছিয়ে গেল হাসির কারণ জানার জন্য। তারপর শ্রীকৃষ্ণের দিকে চোখ পড়তেই দুর্যোধনের চোখ দুটো ছানা বড়ার সাইজের হয়ে গেল। ছলনাময় শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। মাথায় প্লাস্টিকের বালতি। যাত্রার শেষে মুখের রং তোলার ব্যবস্থা আছে। গোটা তিনেক বালতি তাই বসানো ছিল, যে দরকারের সময় পুকুর থেকে জল নিয়ে আসতে হতে পারে। নেশার ঘোরে শিখিপুচ্ছের মুকুট ভেবে বিজে নীল রঙের একটা প্লাস্টিকের বালতি মাথায় পড়েছে। এদিকে এই সিনে দুর্যোধনের দারুণ পাঠ। পশুপতি ধারা 3-3বার মেডেল পেয়েছিলেন এই সিনের জন্য। শ্রীকৃষ্ণের ইঙ্গিতে ভীম অন্যায়ভাবে তার উরুভঙ্গ করবে, আর সেই সময়েই শ্রীকৃষ্ণ প্রতারক, মিথ্যাচারী, কপট, ঈশ্বর নামের কলঙ্ক প্রভৃতি বলে দুর্যোধন দীর্ঘ এক বক্তৃতা দেবে। সারা আসর হাততালিতে ফেটে পড়ে সাধারণত, কিন্তু হতভাগা বীজের জন্য আজ সব মাটি হয়ে গেল। দুর্যোধন আর পারল না, গদা উঁচিয়ে তেড়ে এলো সে। ওরে কুষ্মাণ্ড, আজ তোর একদিন কি আমার একদিন, তোকে খুন করে আমি ফাঁসি যাব। তবে গদাটা তুলোর নয়, পশুপতি ধারা অনেক যত্ন করে কাঠের গদা তৈরি করিয়েছে, তার উপর কালো রঙের প্রলেপ। বিজে জানে ওই গদার এক ঘা পড়লে মেরুদণ্ড একেবারে ছাতু হয়ে যাবে। বলেই সে ঝাঁপ দিয়ে আসরে পড়ল। জনার্দন খুড়ো আর বিধুবাবু বসেছিলেন মঞ্চের একেবারে সামনে, দুজনের মাঝখানে গড়গড়া। নলটা জনার্দন খুড়োর কোলের ওপর, আর বিজে গিয়ে পড়ল গড়গড়ার ওপর, আর গড়গড়া কাত কোলকে ছিটকে পড়ল বিধুবাবুর ফতুয়ার ওপর। তুবড়ির মতন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল চারিদিকে। বাঁচাও, আগুন বলেই লাফাতে আরম্ভ করলেন তিনি, আর বিজে ততক্ষণে পগার পার। কিন্তু পশুপতি ধারাও ছাড়বার পাত্র নয়। গদা ঘোরাতে ঘোরাতে সগর্জনে তার পেছনে ছুটল সে। গাঁয়ের মাতঙ্গিনী দিদি তখন গোলমেলে ব্যাপার দেখে সরে পড়বার চেষ্টা করছিল, কিন্তু তার পক্ষে সরে পড়া একটু কষ্টকর ব্যাপার, কারণ তার ওজন প্রায় 3.5 মণ। রাস্তা দিয়ে গেলে দূর থেকে দেখলে মনে হতো একটা জ্বালা যেন গড়াতে গড়াতে চলেছে। ছেলেরা একবার তাকে শহরে নিয়ে গিয়েছিল সিনেমা দেখার জন্য, কিন্তু টিকিট কেটে বিপদে পড়েছিল।
নানান রকম কসরত করা সত্ত্বেও মাতঙ্গিনী একটা সিটে ধরেনি। তারপর ম্যানেজারকে বলে একটা টুলের ব্যবস্থা করা হয়েছিল। সেই মাতঙ্গিনীর সঙ্গে পশুপতি ধারার একেবারে মুখোমুখি ধাক্কা। দুজনে দুদিকে ছিটকে পড়ল। ধুলো ঝেড়ে পশুপতি ধারা যখন উঠে বসলো তখন বিজে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, আর মাতঙ্গিনীর মুখ দিয়ে গালাগালির একেবারে ফোয়ারা ছুটে গেল। মুখ পোড়া, চোখের মাথা খেয়েছিস? ভীমের সঙ্গে লড়ছিলি, নেমে এসে মেয়ে মানুষের সঙ্গে লড়াই করতে লজ্জা করে না? লড়বি তো আমাকেও একটা গদা দে, দেখি তোর কত হিম্মত। এইসব কথা পশুপতি ধারা কানেও নিল না। এখানে দেরি হলে বিজেটা চোখের আড়ালে চলে যাবে। গদা ঘোরাতে ঘোরাতে পশুপতি ধারা ছুটল। বিজে দাঁড়িয়ে একটু দম নিচ্ছিল। হঠাৎ পশুপতি ধারাকে আসতে দেখে সে আবার ঊর্ধ্বশ্বাসে দৌড়ল। সামনেই সামন্ত বাড়ি। ভেতর থেকে শব্দ আসছে, খুট খুট খুট। অবশ্য সামন্ত বাড়ির ভৌতিক ব্যাপার সম্বন্ধে বীজের কিছুই জানা ছিল না। সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ভাঙা পাঁচিলের মধ্যে দিয়ে ভেতরে গিয়ে ঢুকল। পেছনে গদা হাতে পশুপতি ধারা, সেও ভৌতিক ব্যাপারটা জানে না। দরজাটা বোধহয় ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। এদিকে যাত্রার আসরে বিরজা মল্লিক বসেছিলেন, থানার অফিসার ইনচার্জ। অর্জুন, কুন্তী আর দ্রৌপদী তাকে এসে ধরল। স্যার, বিজেকে বাঁচান, প্রোপাইটার খেপলে জ্ঞান থাকে না, একেবারে খতম করে দেবে, আপনি দয়া করে উঠুন স্যার। বিরজা মল্লিক উঠল। শুধু ওঠা নয়, ছুটতে আরম্ভ করল। বিরজা মল্লিক ছুটতে যাত্রার আসরে পেছনে বসা দুজন পুলিশও ছুটল। স্যারের পেছনে ছোটা তাদের চিরকালের অভ্যেস। কিন্তু সামন্ত বাড়ির সামনে এসে বিরজা মল্লিক একটু ইতস্তত করলেন। কিন্তু বিজয় আর পশুপতিকে ঢুকতে দেখেছেন, কাজেই তাকেও ঢুকে পড়তে হলো। অগত্যা পুলিশ দুজনও পেছন পেছন। বিজয় ঢুকতেই দেখল সামনে একটা কঙ্কাল। কঙ্কালের দুটো চোখে আগুনের শিখা। কঙ্কাল ঠেলে বিজে পেছনে চলে গেল। এদিকে বিজেকে দেখেই পশুপতি ধারা গদা ছুঁড়ে মেরেছে, আর সেটা তীব্র বেগে এসে লেগেছে কঙ্কালটার উপর। কঙ্কাল একেবারে গুঁড়িয়ে চূর্ণ বিচূর্ণ। এতক্ষণ ঘরের মধ্যে থেকে যে খুটখাট শব্দটা আসছিল সেটা বন্ধ হয়ে গেল। তুই কোথায় পালাবি দেখি? পাতালে ঢুকলেও তোকে আমি টেনে বের করে আনবো হারামজাদা। তোর জন্য দা দিগ্বিজয় যাত্রা পার্টির ইজ্জত আজ ধুলোয় মিশে গেছে। তোকে তোকে আমি শেষ করে তবে অন্য জল স্পর্শ করব, তার আগে আমি কিচ্ছু খাবো না। এই ঘরে হ্যাজাকের আলো জ্বলছিল। চেঁচামেচি হতেই কে যেন আলোটা নিভিয়ে দিল। সব অন্ধকার। তবে ভেতরে অনেকগুলো লোকের পায়ের শব্দ শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে পশুপতি ধারার গদার আঘাত। ওরে বাবা রে, গেল রে, আরে বাবা। বিরজা মল্লিক পড়লেন বিপদে। এই বিজে বেটা হয়তো খুনি হয়ে গেল। পশুপতি ধারা যেভাবে গদা ঘোরাচ্ছে তাতে মানুষ মরে যাওয়া কিছুই বিচিত্র নয়। হঠাৎ তার নিজের কোমরে গোঁজা টর্চ আর রিভলভারের কথাটা মনে পড়ে গেল। এক হাতে টিপল টর্চ, অন্য হাতে বাগিয়ে ধরল রিভলভার। টর্চের আলোতে সবকিছু দেখে বিরজা মল্লিকের চক্ষু স্থির। কি বিজে কোথাও নেই, আর গদার আঘাতে জনা তিনেক লোক পড়ে আছে। তাদের পরনে কালো গেঞ্জি, কালো পায়জামা। পশুপতি ধারারও কোনো জ্ঞান নেই, সে সবেগে গদা ঘুরিয়েই চলেছে। টর্চের আলো ঘুরিয়ে বিরজা মল্লিক এদিক ওদিক দেখলেন। এক কোণে কালো রঙের একটা মেশিন, পাশে ছোট সাইজের অনেকগুলো বাক্স। গোলমেলে ব্যাপার। এটা বুঝতে বিরজা মল্লিকের একটুও দেরি হলো না। লোকগুলোর দিকে রিভলভার লক্ষ্য করে বললেন, উঠে দাঁড়াও, তিনজনেই উঠে দাঁড়াও। যদি বাঁচতে চাও কোনো রকম চালাকি করবে না বলে দিলাম। তিনজন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ততক্ষণে মোটা লাঠি হাতে পুলিশ দুজনও এসে হাজির হয়েছে। কিসের মেশিন ওটা? আগে স্যার, নোট ছাপানোর মেশিন। ও, এখানে তাহলে নোট ছাপানো হয়? হ্যাঁ, তাই লোককে ভূতের ভয় দেখিয়ে তাড়াবার ব্যবস্থা করা হয়েছে। কঙ্কালের চোখে লাল কাগজ আটকে ভয় দেখাবার চেষ্টা।
জাল নোট ছাপানোর কারবার চলছে। আমরা কিছু জানি না হুজুর, মালিক জানে। চপড়াও, আয় বাঁধো, তিনটাকেই বাঁধো, পিছুমড়া করে বাঁধো। কনস্টেবলরা এগিয়ে গিয়ে তিনজনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। পশুপতি ধারা তখনও গদা ঘুরিয়ে চলেছে। বিরজা মল্লিক বললেন, কি হচ্ছে কি মশাই, গদাটা থামান না। পশুপতি থতমত খেয়ে গেল। বিরজা মল্লিক এগিয়ে গিয়ে ছোট বাক্সগুলো খুললেন। কোনোটাতে 5 টাকার নোট, কোনোটাতে 10 টাকার। তো অদ্ভুত ব্যাপার। অবশ্য সবই জাল। পশুপতি বাবু, আপনি কিন্তু এসবের সাক্ষী। হ্যাঁ, জব্বর একটা কেস পাকড়াও করা গেছে, কিন্তু আর একজন সাক্ষী পেলে ভালো হতো। ওই বিজুবাবু কোথায়? বিজেটাকে তো আমিও খুঁজছি, কোথাও পাচ্ছি না। তাই তো, এ ঘরের তো একটাই দরজা, সে দরজা আগলে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে বিজুবাবু কোথায় যেতে পারেন? বিজুবাবু, ও বিজুবাবু, আরে কোথায় আপনি? এই যে আমি ওপরে। বিরজা মল্লিক চমকে উঠে টর্চের আলো ওপর দিকে ফেলে দেখল, কড়ি কাঠে বাঁধা একটা দড়ি ধরে বিজে ভীষণ বিপজ্জনকভাবে ঝুলছে। আরে কি মুশকিল, আপনি ওখানে খামোখা উঠতে গেলেন কেন? নেমে আসুন মশাই, নেমে আসুন। কি করে নামবো? যেভাবে উঠেছেন। কিভাবে উঠেছি সে তো আর জানি না, গদার ভয়ে উঠে পড়েছি। এদিক ওদিক দেখে বিরজা মল্লিক দেখতে পেলেন জানালার পাশে মোটা একটা পাইপ ছাদ পর্যন্ত উঠে গেছে। বুঝলেন, ভয়ে জ্ঞান শূন্য হয়ে এই পাইপ বেয়ে বিজে উঠে পড়ে ওই দড়ির আশ্রয় নিয়েছে। ওকে নামাবার ব্যবস্থা করো। বিরজা মল্লিক তো বলে খালাস, কিন্তু কড়িকাঠ থেকে বিজেকে নামাবে কি করে? বুদ্ধি করে একজন পুলিশ মেশিনের ওপর উঠে পড়ল, আরেকজন তাকে চেপে ধরল। মেশিনের ওপর দাঁড়ানো পুলিশটা দুটো হাত বাড়িয়ে বলল, এই যে দেখুন, এই নিন, ঝাঁপ দিন, কোনো ভয় নেই, ঝাঁপ দিন। আচ্ছা, এই রাম, 2, 3। তারপর হাত ছেড়ে দিয়ে একেবারে পুলিশের কোলে। এই যে বিজুবাবু, আপনিও একজন সাক্ষী, বুঝেছেন? এখানে একটা সই করুন। আমার নাম বিজিতেন্দ্র মোহন নায়ক। কোথায় সই করতে হবে বলুন? পুলিশ দুজনকে সামন্ত বাড়িতে রেখে বিরজা মল্লিক তিনজনকে বেঁধে নিয়ে চলে গেলেন। পেছন পেছন পশুপতি ধারা আর বিজে। আরে আমার গদাটা ফেলে যাচ্ছি যে, আমার এত স্বাদের গদা। আর আমার শিখি পুচ্ছ, মানে ওই প্লাস্টিকের বালতি। আজকের মতো কুরুক্ষেত্র যাত্রাপালা এখানেই শেষ। এতক্ষণ আপনি শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী সামন্ত বাড়ি, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।